আজও একরাশ হতাশা নিয়ে ডিআইজি জাহাঙ্গীর আলমের সামনে দাঁড়ায় রুশান। ব্যর্থতায় মাথা নত হয়ে আছে তার, কারণ এমন পরিকল্পনার পরও তার হাত থেকে ফসকে গেছে আকাশ। ঠিক যেমনটা গ্রাম অঞ্চলে মাছ ধরার সময় মাঝে মাঝে হাত থেকে ফসকে যায়, আকাশকে আর হাতে নাগালে আনাটা সহজ হবে না। এই এক ধাক্কায় নিজেকে পুরোপুরি সতর্ক করে নিতে হবে। রুশানের দিকে রাশভারী দৃষ্টিতে চেয়ে আছে জাহাঙ্গীর আলম। চেহারায় চাপা ক্রোধ মিশে আছে তার। খানিকটা সময় নীরব থেকে বলে, মুখে খাবার তুলে দিলে সেটা গিলতে পারবে তো, নাকি তাও পারবে না? হালকা থামে ডিআইজি স্যার। রুশান কি নীরব দেখে পুনরায় বলে উঠে, অযোগ্য লোক কিভাবে অফিসার পদে নিয়োগপ্রাপ্ত হয় সেটাই বুঝে আসে না আমার। তার উপর সে আমার এগেইনস্টে এই মিশনের দায়িত্বপ্রাপ্ত। আহাম্মক কোথাকার। অপমানে মাথা নিচু করে আছে রুশান। এত সুযোগ পাওয়া সত্ত্বেও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ সে। কাজেই আজ আর কৈফত দেওয়ার ভাষা নেই তার। খানিকটা সময় নীরবতায় কাটতেই জাহাঙ্গীর আলম স্বাভাবিক স্বরে বলে, সে পালালো কি করে? রুশান হালকা মাথা তুলে বলে, বাড়ির ভেতর দিয়ে সুড়ঙ্গ পথ ছিল, যা 400 মিটার লম্বা এবং অনেকটা দূরে একটা ছোট্ট ঘরের সাথে সংযুক্ত। সে কি করে তোমার আগমন ও উদ্দেশ্য সম্পর্কে বুঝতে পেরেছিল? জাহাঙ্গীর আলমের সহজ প্রশ্নে রুশান বলে, হয়তো আমাদের মাঝে এমন বিশ্বাসঘাতক লুকিয়ে আছে যে তার প্রতি অনুগত। সে কে, খুঁজে পেয়েছো? নীরব রইল রুশান, কারণ সে পায়নি। খানিকটা সময় নিয়ে হালকা দুদিকে মাথা নেড়ে বলে, না স্যার। বিপরীতে জাহাঙ্গীর আলম কড়াভাবে নির্দেশ দিল, ইমিডিয়েটলি খুঁজে বের করো। আকাশের বিরুদ্ধে দ্বিতীয় পদক্ষেপ নেওয়ার আগে সেই বিশ্বাসঘাতকের সন্ধান চাই আমি। মনে রেখো, এটাই তোমার শেষ সুযোগ। এরপর উপর থেকে যে নির্দেশ আসবে তার জন্য আমি দায়ী থাকবো না। রাত তখন 11টা পেরিয়ে এসেছে। ছাদের একপাশে গিটার হাতে বসে রইল নিবিড়, থমকে থাকা প্রকৃতির দিকে মুখ করে। তার টুকটাক গানের নেশাটা আজ নতুন নয়। সেই নেশার মত্ত হয়ে গিটারের শব্দের সাথে নীরব গাইছে। একই সাথে তীব্র ভীষণতা নিয়ে ছাদে এসে দাঁড়ায় রাজ। নীরব গানের শব্দে ডান পাশে তাকাতেই লক্ষ্য করে নিবিড়কে। জীবনে হুট করে একাকিত্বে বরণ করে নেওয়া নিবিড়কে ভালোই বুঝতে পারে সে। সবচেয়ে ভালো বুঝতে পারছে এই মুহূর্তটায়, যখন আরোহীও তার থেকে দূরে। নিখোঁজ হয়ে কি অবস্থায় পড়ে আছে তার কোনো নিশ্চয়তা নেই। এই অনুভূতির বিষাক্ততা তীব্রভাবে অনুভূত হচ্ছে রাজের হৃদয়ে। একটা ভারী শ্বাস নিয়ে নিবিড়ের পেছনে গিয়ে দাঁড়ায় রাজ। কাঁধে হাত রাখতেই থামে নিবিড়। পেছন ফিরে রাজকে দেখে স্বাভাবিক হওয়ার জন্য উদ্ভূত হতেই রাজ কাঁধে হাত রাখে তার। হালকা স্পর্শে বোঝালো যেভাবে আছে সেভাবেই যেন থাকে। নিবিড় শান্ত হয়ে বসতেই রাজ খানিকটা উদাস মনে বলে, পৃথিবীটা বড়ই অদ্ভুত। যখন প্রিয় মানুষটা পাশে থাকে তখন সবকিছু স্বাভাবিক মনে হয়, কিন্তু দিন শেষে দূরত্ব আমাদেরকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যায় সেই মানুষটা আমাদের জীবনে কি ছিল। রাজের কথা শেষ হতেই খানিকটা সময় নীরব রইল নিবিড়। অতঃপর একটা শ্বাস ছেড়ে বলে, হয়তো দূরত্বটা আমাদের জীবনে গুরুত্ব বুঝিয়ে দিতেই আসে। রাজ নীরব থেকে বলে, হয়তোবা। রাজের দিকে তাকায় নিবিড়, হালকা মলিন হেসে বলে, হয়তো তুমি আরোহীকে খুব শীঘ্রই পেয়ে যাবে। তোমার প্রতি সেই বিশ্বাস আছে। কিন্তু নীলা, সে বেঁচে আছে কি নেই তাও আমার অজানা। তার সম্পর্কে কিছুই জানি না আমি। পুনরায় নিবিড়ের কাঁধে হাত রাখে রাজ। আশ্বাস দিয়ে বলে, হতে পারে তোমরাও শীঘ্রই মিলিত হবে। তবে জীবনের গতিপথ সবটাই সৃষ্টিকর্তার আদেশে চলমান। দুঃখের সময়টা নিজেকে কষ্ট দিবে না, নিজেকে শক্ত রাখো, হয়তো শেষটা সুন্দর হবে। নিবিড় হালকা উপর নিচ মাথা নেড়ে বলে, তাই যেন হয়। বিপরীতে রাজও হালকা মৃদু হেসে মাথা নেড়ে বলে, তাই হবে ইনশাল্লাহ। হালকা হাসলো নিবিড়ও। প্রকৃতির দিকে চেয়ে একটা শ্বাস ছাড়ে রাজ। সেই সাথে চোখ বুজে নিজেকে হালকা করার আপ্রাণ চেষ্টা। কিছু ভ্যাকসিন পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সবটা ঠিকঠাক থাকলে বাকিগুলো সকালের মাঝেই সকল হসপিটালে পাঠিয়ে দেওয়া হবে। পরিস্থিতি সম্পর্কে ভাবতেই চোখ বুজে থাকা অবস্থায় রাজ নিজের মাঝে বলে, আমাকে কারোর সামনে ছোট করো না। সবটা যেন ঠিকঠাক ভাবে সম্পন্ন হয়। তুমি অসুস্থতায় ঘেরা এই শহরে পুনরায় শান্তির সুতাবাস ছড়িয়ে দাও, ইয়া রাব্বি। দুশ্চিন্তায় নির্ঘুম কেটে যায় রাতটা। শেষ রাতে রাজের কাছে পৌঁছায় রেজওয়ান। অনেকটাই বিষণ্ণ মনে হচ্ছে তাকে। লক্ষ্য করেই রাজ খানিকটা ভ্রুকুচকে বলে, কোনো সমস্যা? খানিকটা সময় নীরব রইল রেজওয়ান। গোপনে একটা লম্বা শ্বাস ছেড়ে নিজেকে নিয়ন্ত্রণ করে নিল সে। অতঃপর রাজের দিকে চেয়ে বলে, তেমন কিছু না। প্রথমবার এমন বড় ও গুরুত্বপূর্ণ দায়িত্ব কাঁধে এসেছে, তাই কিছুটা নার্ভাস আমি। বিপরীতে রাজ স্বাভাবিক স্বরে বলে, নিজেকে প্রমাণ করার সুযোগগুলো হুটহাটি জীবনে এসে পড়ে। এই সময়টায় নার্ভাস না থেকে আত্মবিশ্বাসী হলেই সফলতা তোমার হাতে ধরা দিবে। বলেই থামে রাজ। রেজওয়ানও বুঝে নেওয়ার মতো হালকা মাথা নাড়ে। রাজ ফের বলে, ভ্যাকসিন কি পাঠানোর জন্য প্রস্তুত? রেজওয়ান হ্যাঁ সূচক মাথা নেড়ে বলে, হ্যাঁ, অনুমতি আসলেই সকালের মধ্যে শহরের সকল হসপিটালে পৌঁছে যাবে। আলোচনা স্বাভাবিকভাবে সমাপ্ত হলেও রেজওয়ানকে খানিকটা অস্বাভাবিক মনে হচ্ছে। তার লক্ষ্য করে রাজ শুরু চোখে তাকিয়ে প্রশ্ন করে, তুমি কি অন্য কোনো কারণে চিন্তিত? রেজওয়ান মুহূর্তেই স্বাভাবিক হয়ে বলে, না না, শুধু এই বিষয়টাই ভাবাচ্ছে আমাকে। সকাল হতেই সকল হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে সকল ভ্যাকসিন, যা সকাল 9টার দিকেই সকল রোগীর শরীরে পুশ করা হয়েছে। অতঃপর অপেক্ষায় কেটে গেল পুরো দিনটাই। সকলের মাঝেই দুশ্চিন্তায় বিরাজমান। চিন্তিত হয়ে সময়টা পার করছে সকলে। রাজও তার ব্যতিক্রম নয়। আজ যে কোনো একটা কিছু ঘটবে, হয়তো হাজারো মানুষ বেঁচে ফিরবে, নয়তো তাদের সাথে রাজেরও সমাপ্তি হবে। ভাবতেই খবরের অপেক্ষায় দুশ্চিন্তায় দুহাতে মুখ ঢেকে বসে রইল রাজ। সন্ধ্যা হতেই চারিদিকে বইছে যেন শান্তির শীতল হাওয়া। ভ্যাকসিন সফলভাবে কাজ করেছে।
মৃত্যুর মিছিলের সমাপ্তি ঘটে একে একে জ্ঞান ফিরেছে সকল রোগীর। যেই খবর রাজের কানে পৌঁছাতেই চোখ বুজে নেয় রাজ। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের মাঝে বলে আলহামদুলিল্লাহ। পাশে দাঁড়িয়ে থাকা নিবিড় ও রুশানের মুখেও হাসি। রাজের সাথে হাত মিলিয়ে অতঃপর বুক টেনে অভিনন্দন জানায় তাকে। মৃদু হাসি রাজও, তার উসিলায় হাজারো মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। এদিকে দুহাতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে আকাশ। সামনে রেজওয়ানের স্ত্রীকে বেঁধে রাখা হয়েছে, তার পাশে হাত পা গুটিয়ে বসে আছে ছোট মেয়েটা। এর মাঝেই একজন এসে খবর দেয় রেজওয়ান আকাশের কথা মতো কাজ করেনি, রাজের প্রচেষ্টা সফল হয়েছে। বলেই চলে গেল লোকটা। আকাশ দাঁড়িয়ে আছে একইভাবে। রেজওয়ানের নামটা শুনেই ছোট মেয়েটা আকাশের সামনে এসে দাঁড়ায়। কি ঘটেছে বা তাদের সাথে কি ঘটতে চলেছে সেই সম্পর্কে অবগত নয় সে। অবুঝ চাহনিতে আকাশের হাত ধরে হালকা নেড়ে বলে, আঙ্কেল তুমি কি আমাকে বাবার কাছে নিয়ে যাবে? মেয়েটার দিকে তাকায় আকাশ। মেয়েটা সবার দিকে আঙুল দেখিয়ে পুনরায় বলে, ওরা সবাই পচা, তুমিও কি পচা? খানিকটা সময় নীরব থেকে হাঁটু ভেঙে মেয়েটার পাশে বসলো আকাশ। বাচ্চা মেয়েটার ফুটফুটে চেহারায় চোখ আটকায় তার। কিছুটা সময় তাকিয়ে থাকলে মেয়েটা পুনরায় বলে, বলো না বাবার কাছে নিয়ে যাবে আমাকে? আকাশ কিছুটা নীরব থেকে হালকা মলিন হেসে বলে, হ্যাঁ নিয়ে যাব। খুশিতে চিকচিক করে উঠে মেয়েটার চোখ জোড়া। হাত বাড়িয়ে আকাশের গলা জড়িয়ে ধরে সে। খুশিতে আকাশের গালে চুমু এঁকে দিয়ে বলে, তুমি খুব ভালো। বিনিময়ে আকাশ হালকা হেসে নিজেও জড়িয়ে নিল মেয়েটাকে। অতঃপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায় সে। মেয়েটার হাস্যোজ্জ্বল মুখটার দিকে এক পলক চেয়ে সেখানে দায়িত্বে থাকা প্রধান লোকটাকে ডেকে বলে, বাচ্চাটাকে ও তার মাকে নিরাপদে রেজওয়ানের কাছে পৌঁছে দাও। হঠাৎ আকাশের এমন মত পাল্টানোয় বিস্মিত হয় লোকটা। সেই বিস্ময় ধরে রেখেই বলে, কি বলছেন ভাই? ভুলে গেছেন বিপ্লব আদেশ দিয়েছিল রেজওয়ান অবাধ্য হলে পুরোটা শেষ করার আগেই আকাশের ক্ষিপ্ত চাহনিতে থেমে যায় লোকটা। দৃষ্টি নত করে তার। আকাশ সেই ক্ষিপ্ততা ধরে রেখে শান্ত স্বরে বলে, যা বলেছি তাই করো, আর যেন আমাকে এর পুনরাবৃত্তি না করতে হয়। সম্মতিসূচক হালকা মাথা নাড়ে লোকটা। নিচু স্বরে বলে, জি ভাই বুঝতে পেরেছি। বিপরীতে কিছু বলল না আকাশ। দ্রুত পায়ে বেরিয়ে গেল সেখান থেকে। লোকটা আর চোখে তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে। আকাশের চলে যাওয়াটা নিশ্চিত করেই কল দিল কাউকে। অতঃপর ফোন কানে ধরেই নীরবে তাকায় সেই বাচ্চা মেয়েটার দিকে। আরোহীকে বন্দি করে রাখা স্থান। সন্ধ্যার পরেই সেই স্থানে এসে পৌঁছায় ছদ্মবেশী যুবকটা। গত কয়েকদিন ধরেই গোপনে অনুসন্ধান চালিয়ে এসেছিল সে। অক্লান্ত পরিশ্রম হয়তো তাকে নিয়ে এসেছে সফলতার দ্বার প্রান্তে। তবে এখনো পুরোপুরি নিশ্চিত নয় ভেতরে কাকে বন্দি রাখা হয়েছে। তাছাড়া তবে চারপাশটায় ভালোই সতর্কতা অবলম্বন করা হয়েছে। চারপাশটা লক্ষ্য করে বেশ কিছুক্ষণ লুকিয়ে সেখানে অপেক্ষা করে যুবকটি। অতঃপর সুযোগ পেয়েই বাইরের টহল দেওয়া ব্যক্তির মাঝে একজনকে মুখ চেপে আড়ালে সরিয়ে নেয় সে। লোকটাকে মাটিতে শুয়ে মুখ চেপে দুই পা দিয়ে পেঁচিয়ে নিল তাকে। অতঃপর একটা ছোট ছুরি লোকটার হাঁটুতে জোড়া বরাবর কেঁথে দিয়ে মোচড় দিল যুবকটা। লোকটা তীব্র ব্যথায় চিৎকার দিতে চাইলে যুবকটি মুখ শক্ত করে চেপে ধরে তার। ছুরিটা সেভাবেই ধরে রেখে বলে, যদি এই কষ্ট থেকে মুক্তি পেতে চাও বলে ফেলো ভেতরে কাকে বন্দি রাখা হয়েছে, যাতে মৃত্যুটা সহজ হয় তোমার। বলে হালকা সুযোগ দিতেই লোকটা বলে উঠে, মরে গেলেও না। ছদ্মবেশী যুবকটি ছুরিটা পুনরায় চাপ দিতেই লোকটা আর্তনাদ করে বলে উঠে, আরোহী নামের একটা মেয়ে। মুখ চেপে রাখলেও কথাটা বুঝতে অসুবিধা হয়নি যুবকটির। অতঃপর বুঝে নেওয়ার মতো হালকা মাথা নেড়ে লোকটার গলায় ছুরি চালিয়ে দিল। কিছু সময় ধাপড়িয়ে নিস্তেজ হয়ে পড়ে লোকটা। যুবকটি তাকে টেনে একটা ছোট পাতাবাহার গাছের ছোপের মাঝে ঢুকিয়ে নিল, যেন আপাতত লাশটা কারো নজরে না আসে। অতঃপর মুহূর্তেই স্থান ত্যাগ করে সে। একটা নিরাপদ দূরত্বে এসে ফোন হাতে নিয়ে মেসেজ দেয় রাজকে। এদিকে রেজওয়ানের ল্যাবে এসে উপস্থিত হয় রাজ। তার সফলতায় অভিনন্দন জানালেও নীরব রইল রেজওয়ান। রাজ কাঁধে হাত রেখে প্রশ্ন ছুড়ে, এমন দিনে তোমারই সবচেয়ে বেশি আনন্দিত হওয়ার কথা, কিন্তু তোমাকে হঠাৎ এমন দেখাচ্ছে কেন? খানিকটা নীরব রইল রেজওয়ান। অতঃপর রাজের দিকে চেয়ে বলে, যদি কেউ তার পরিবারকে চিরতরে হারিয়ে ফেলে তাহলে তার মনের অবস্থা কেমন হওয়া উচিত স্যার? রেজওয়ানের প্রশ্নে রাজ হালকা ভ্রুকুচকে বলে, মানে? মুহূর্তেই চোখের কোণে পানি জমে রেজওয়ানের। হৃদয়ে একরাশ ব্যথা নিয়ে সবটা খুলে বলল রাজকে। সবটা শুনেই বিস্মিত হয় রাজ। তীব্র বিস্ময় নিয়ে বলে উঠে, কি বলছো এসব? বলেই থামে রাজ। কিছুটা সময় নিয়ে ফের বলে, আমাকে জানাওনি কেন এই ব্যাপারে? আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। তার উপরে রাতের মাঝেই সবকিছু প্রস্তার করা। একদিকে আমার পরিবার, অন্যদিকে আপনি ও হাজারো মানুষ। আমি কাকে বেছে নিব? এতটুকু বলতেই কেউ একজন প্রবেশ করে ভেতরে। রেজওয়ানকে উদ্দেশ্য করে বলে, আপনার জন্য একটি পার্সেল এসেছে। বুকটা কেঁপে উঠে রেজওয়ানের। রাজের দিকে চেয়ে করুণ স্বরে বলে, আকাশ মেরে ফেলেছে আমার পরিবারকে। রেজওয়ান নিশ্চুপ থাকলেও রাজ পাশ থেকে বলে, ভেতরে নিয়ে আসো। চলে গেল লোকটা। ফিরে এলো একটা বাক্স নিয়ে। রাজ ও রেজওয়ানের সামনে রেখে কিছুটা পেছনে গিয়ে দাঁড়ায় সে। বক্সটার দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস নিল রেজওয়ান। কিছুটা ঝুঁকে বাক্সটা খুলতেই ধপ করে ফ্লোরে বসে পড়ে সে। কারণ ভেতরে তার স্ত্রী ও ফুটফুটে মেয়েটার রক্তাক্ত কাটা মাথা, যার দিকে তাকিয়ে রইল রাজও। দুহাতে দুইটা মাথা হাতে তুলে নিল রেজওয়ান। স্ত্রীর মাথাটার দিকে চেয়ে বলে, পারলে আমায় ক্ষমা করে দিও, পরকালে তোমার সামনে দাঁড়ানোর মুখ রইল না আমার। বলেই কপালে একটা চুমু দিয়ে মাথাটা একপাশে রাখলো সে। অতঃপর মেয়েটার মাথা দুহাতে নিয়ে বলে, আমার মিষ্টি পরি, তোমাকে আর বুকে জড়িয়ে
করিয়ে নেওয়ার সুযোগটা হয়তো আমার হয়নি। তারা আমার থেকে শুধু তোমাকে কেড়ে নেয়নি, বুক ছিঁড়ে হৃৎপিণ্ডটাও ছিঁড়ে নিয়েছে তারা। বলেই হু হু করে কেঁদে ওঠে রেজওয়ান। একজন পুরুষ হয়ে আজও কান্না, কাতর স্বরে সেই মাথাটা বুকের সাথে চেপে ধরে বলে ওঠে, আমায় ক্ষমা করে দিও মামনি, আমি তোমার যোগ্য বাবা হতে পারিনি।